প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ক্লাস 12-এর বায়োলজি ক্লাস শুরু করছি। এর আগের দিনে আমি ইউনিট 5-এর অন্তর্গত 14 নম্বর চ্যাপ্টারের প্রথম দিকটা পড়িয়েছিলাম, পার্ট 1 পড়িয়েছিলাম। আজকে আমি পার্ট 2 হিসাবে একটা অংশ পড়াবো। পার্ট 2 আমার দিক থেকে পার্ট 2 অর্থাৎ আমার হিসাবে সুবিধা হয় যে ইকোসিস্টেম বলে যে 14 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, তাতে যদি আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে যদি ভাগ করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে প্রথমে পার্ট 1-এ এই অবধি পড়িয়েছিলাম, পার্ট 2-তে এইভাবে এই অবধি পড়িয়েছিলাম। এটা আমার একটু সুবিধা হয়, সেই জন্য পার্ট 2 আমি এখানে লিখলাম। তা পার্ট 2-তে অর্থাৎ এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমি যে অংশগুলো পড়াবো সেই অংশগুলো দেখো আমি এখানে লিখে রেখে দিয়েছি। ডেফিনেশন অফ ফুড চেন। হোয়াট ইজ ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল, ফুড চেন, খাদ্য শৃঙ্খল। তারপরে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড চেন, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, এটা তোমাদের জানতে হবে। টাইপস অফ ফুড চেন, খাদ্য শৃঙ্খলের ভাগগুলো কি কি, অর্থাৎ খাদ্য শৃঙ্খল কপ্রকার কি কি, আর এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিভাবে খাদ্য শৃঙ্খল তৈরি হয় সেটা আমি আলোচনা করে দেবো 2 নম্বর পয়েন্টস এর মধ্যে। কিভাবে তৈরি হয় সেটা এর মধ্যে আমি উল্লেখ করে দেবো। টাইপস অফ ফুড চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল করকমের কি কি সেটা তোমাদের জানতে হবে, আমি আলোচনা করব। ফুড ওয়েব বা খাদ্য জালক বা খাদ্য প্রবাহ, খাদ্য জালক বা খাদ্য প্রবাহ কাকে বলে এটা একটু জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে যে ওই যে তোমরা খাদ্য শৃঙ্খল পড়তে গেলেই তোমরা দেখবে সেখানে পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলে একটা কথা আসবে। এই যে নিউট্রিটিভ লেভেল অর্থাৎ পুষ্টি স্তর, তাকেই বলা হয় ট্রফিক লেভেল। হোয়াট ডু ইউ মিন বাই ট্রফিক লেভেল বা হোয়াট ইজ ট্রফিক লেভেল? পুষ্টি স্তর বলতে কি বোঝায় সেটাও তোমাদের একটু জানতে হবে। এরপরে কিন্তু পড়তে হবে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, সেটা পড়াবো। তবে দেখি আজকে যদি এটা পড়ানো হয়ে যায় তাহলে আরো একটু এগিয়ে যাওয়া যাবে, দেখি কতটা কি করা যায়। ফার্স্ট হলো আসি খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো তোমরা এর আগে এই যে হোয়াট ডু ইউ মিন বাই ফুড চেন, খাদ্য শৃঙ্খল, তোমরা উৎপাদক, উৎপাদক আর খাদক নাম শুনেছ, উৎপাদক এবং খাদক নাম শুনেছ, উৎপাদক এবং খাদক। আমি এটা মুছে ফেলছি কারণ তাহলে আমার একটু এক্সপ্লানেশন অর্থাৎ ব্যাখ্যা দিতে সুবিধা হবে, এক্সপ্লেন করতে সুবিধা হবে। উৎপাদক এবং খাদক নাম শুনেছ, যে উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, এরকম থাকতে পারে। উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, আবার এমন হতে পারে প্রগৌণ খাদক, প্রগৌণ, প্রগৌণ খাদক, এরকম হতে পারে। এই বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো সেটা তোমাদের জানতে হবে। দেখো আমি এখানে লিখেছি উৎপাদক, তাদেরকে যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদকদের যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে গৌণ খাদক, গৌণ খাদককে যারা খাচ্ছে তাদেরকে বলা হয় প্রগৌণ খাদক। প্রোডিউসার, প্রাথমিক কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। ঠিক আছে, এর আগের দিন আমি কনজিউমার কাকে বলা আলোচনা করেছি। তা এই বাস্তুতন্ত্রে উৎপাদক এবং খাদকের মধ্যে আমরা একটা রিলেশন খুঁজে পাই। তোমরা একটু খেয়াল করে দেখো,
উৎপাদক যখন খাদ্য, প্রাথমিক খাদক হচ্ছে তখন খাদক, প্রাথমিক খাদক যখন খাদ্য, তখন কিন্তু গৌণ খাদক হচ্ছে অ্যাকচুয়াল খাদক। আবার গৌণ খাদক যখন খাদ্য, গৌণ খাদক যখন খাদ্য, তখন কিন্তু প্রগৌণ খাদ্য অ্যাকচুয়াল খাদক। তাই বাস্তুতন্ত্রে উৎপাদক এবং খাদকের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে, খাদ্য খাদক সম্পর্ক। খাদ্য খাদক সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে উৎপাদক দ্বারা গৃহীত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে একটা খাদ্য স্তর থেকে, অর্থাৎ ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে প্রবাহিত হচ্ছে বা সঞ্চারিত হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে। বাস্তুরীতিতে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে উঠছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ কি সম্পর্ক গড়ে উঠছে, খাদ্য খাদক সম্পর্ক। এই খাদ্য খাদক সম্পর্ককে আমরা সংক্ষেপে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে থাকি। খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে থাকি। 1966 এ বাস্তুবিদ ওডাম এই ফুড চেনের একটা ডেফিনেশন দিয়েছিলেন। সেই ডেফিনেশনটা একটু মনে রাখার চেষ্টা করবে, তোমাদের বইগুলোতে দেখবে রয়েছে। ওডামের যে ডেফিনেশন, সেখানে বলা হলো যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে ভক্ষণ এবং ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। আবার আমি একটু বলছি, ডেফিনেশনটা একটু বুঝে মুখস্থ করতে হবে। যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে ভক্ষণ এবং ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কেই বলা হয় ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলের মধ্যেও কিন্তু খাদ্য খাদক সম্পর্ক রয়েছে, ভক্ষণ এবং ভক্ষিত একটা সম্পর্ক রয়েছে। তা খাদ্য খাদক সম্পর্ক কিন্তু এখানে রয়ে গেছে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলে যাই যে মনে করো ঘাস, হরিণ, তার থেকে বাঘ। দেখো এখানে ঘাস হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক। আবার হরিণ দেখো হচ্ছে খাদক। আবার বাঘ হচ্ছে এখানে কিন্তু খাদক, বাঘও কিন্তু এখানে খাদক। এই যে ঘাস, হরিণ এবং বাঘ, এই ঘাস এবং হরিণের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক রয়ে গেছে। আবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, হরিণ এবং বাঘের মধ্যেও কিন্তু খাদ্য খাদক সম্পর্ক রয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, ঘাস যে সৌরশক্তিটা খাদ্যের মধ্যে আবদ্ধ করে রাখছে, সেই খাদ্যের আবদ্ধ শক্তি ঘাস তার নিজের কিছু বাকিও কাজে ব্যবহার করছে, বাকিটা ওই ঘাস খেলে হরিণের দেহে যাচ্ছে। হরিণ আবার ওই ঘাস খেয়ে ঘাসে আবদ্ধ শক্তি কিছুটা নিজের শরীরে ব্যবহার করছে, হরিণকে বাঘ খেলে বাঘের দেহে শক্তি স্থানান্তরিত হচ্ছে। এই আমরা একটা শক্তি প্রবাহের ব্যাপারটা কিন্তু আমরা আবার এদের মধ্যে দেখতে পাই। যেমন খাদ্য খাদক সম্পর্ক আমরা জানতে পারি বা দেখতে পাই, তেমনি কিন্তু শক্তি প্রবাহের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এটা রৈখিক একটা সম্পর্ক রয়েছে শক্তি প্রবাহের। এই খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং খাদ্য শৃঙ্খলের একটু উদাহরণ হিসাবে আমি এখানে তুলে ধরেছি। যেমন ঘাস, হরিণ, বাঘ, আরো অনেক হতে পারে। ঘাস, হরিণ, ব্যাং, সাপ, বাজ পাখি, এমন একটা হতে পারে। দেখো কতগুলো, আরেকটা আমি একটা এক্সাম্পল দিই। ঘাস, হরিণ, ব্যাং, সাপ আর বাজ পাখি। খেয়াল করে দেখো, ঘাস উৎপাদক, এটা প্রাথমিক খাদক, এটা গৌণ খাদক, এটা প্রগৌণ খাদক, এটা সর্বোচ্চ শ্রেণীর খাদক।
এটাকে বলা হয় চারণভূমির খাদ্য শৃঙ্খল বা বনভূমির খাদ্য শৃঙ্খল, যে তৃণভূমির খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল আমরা একে বলে থাকি। ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। এখানে ইচ্ছা করলে কিন্তু আমরা ময়ূর লিখতে পারি, কারণ ময়ূর সার্বভৌম। একদিকে দানা শস্য খায়, আবার একদিকে ছোট ছোট সাপ অথবা টিকটিকি, গিরগিটি অথবা ব্যাং, এগুলোকে পেলে ওরা ধরে ধরে খায়। চলে আসি যে এই খাদ্য শৃঙ্খল কাকে বলে। আশা করি আমি যা আলাপ আলোচনা করলাম তার থেকে একটা ধারণা পেয়েছো। নেক্সট চলে যাব খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফুড শৃঙ্খল, ফুড চেইন, খাদ্য শৃঙ্খল। টাইপস অফ ফুড চেইন, টাইপস অফ ফুড চেইন, এটা একটু জানতে হবে। এই টাইপস অফ ফুড চেইন পড়তে যাওয়ার আগে কিন্তু খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, খাদ্য শৃঙ্খলের কিন্তু বৈশিষ্ট্য একটু জানতে হবে। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য 1 2 3 4। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য মোটামুটি আমরা 3টে থেকে 1টা থেকে 4টে এরকম বলতে পারি। যেমন খাদ্য শৃঙ্খলের ভূমি বা ভিত্তি তৈরি করবে উৎপাদকেরা। খাদ্য শৃঙ্খলের ভূমি বা ভিত্তি তৈরি করবে উৎপাদকেরা। উৎপাদকেরা ভূমি বা ভিত্তি তৈরি করবে, ভিত্তি গঠন করবে উৎপাদকেরা। এটা একটা বৈশিষ্ট্য। কারণ আমরা একটু আগে দেখলাম ঘাস, তারপর দেখলাম ফড়িং, তারপরে দেখলাম ব্যাং। তাহলে এখানে দেখো ঘাস কিন্তু এটা বেস বা ভূমি তৈরি করেছে, ভিত্তি তৈরি করেছে। তাহলে খাদ্য শৃঙ্খলের ভূমি বা ভিত্তি তৈরি করবে উৎপাদকেরা। খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে হবে। এই যে খাদ্য স্তরের সংখ্যা দেখো, ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর অথবা বাজ পাখি আমি লিখেছিলাম, কটা হলো? 5টা। ঘাস, ব্যাং, সাপ, বাজ পাখি, ঘাস, তারপর লিখেছিলাম ফড়িং, তারপর লিখেছিলাম ব্যাং, তারপর লিখলাম সাপ, তারপর লিখলাম বাজ পাখি অথবা ময়ূর হতে পারে। এখানে খাদ্য স্তরের সংখ্যা বা পুষ্ট স্তরের সংখ্যা ম্যাক্সিমাম 5 হতে পারে, আর মিনিমাম 3 হবে। দেখো 3 আমি এক জায়গায় লিখেছিলাম। খাদ্য স্তরের সংখ্যা বা ট্রপিক লেভেলের সংখ্যা এটা 3 থেকে 5-এর মধ্যে হবে, 3 to 5। যেমন হচ্ছে ঘাস, হরিণ আর হচ্ছে বাঘ। এখানে দেখো 3টে আছে, 1 2 3। এটা তো খাদ্য স্তরের সংখ্যা 1 থেকে 3-এর মধ্যে আছে। এবার একটু আগে যেটা লিখেছিলাম ঘাস, ফড়িং, ব্যাং, তার থেকে সাপ, তারপর বাজ পাখি বা ময়ূরও লিখতে পারো। বাজ পাখি কটা হলো? 1 2 1 2 3 4 5। খাদ্যস্তরের সংখ্যা দেখো হয়ে গেল 1 থেকে 5। অর্থাৎ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে ট্রপিক লেভেল বা খাদ্য স্তর বা পুষ্ট স্তরের সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। 3-এর নিচেই হবে না, আবার ওদিকে 5-এর বেশি হবে না। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য আছে খাদ্য শৃঙ্খলের। যদি আমরা ভূমি থেকে শীর্ষের দিকে যেতে থাকি, ভূমি থেকে যদি শীর্ষের দিকে যাই, তাহলে ক্রমশ জীবের সংখ্যা কমতে থাকবে। দেখো ঘাস কোটি কোটি, সেই তুলনায় কিন্তু ফড়িং তুলনামূলকভাবে সংখ্যায় কম হবে। আবার ব্যাঙের সংখ্যা ফড়িংয়ের তুলনায় কম হবে। আবার সাপের সংখ্যা ব্যাঙের তুলনায় কম হবে।
আবার বাজপাখির সংখ্যা সাপের তুলনায় অনেক কম হবে। খাদ্য শৃঙ্খলের যদি আমরা ভূমি থেকে শীর্ষের দিকে এগোতে থাকি তাহলে খাদ্যস্তরের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। আবার বিপরীতক্রমে যদি আমরা শীর্ষ থেকে অর্থাৎ টপ লেভেল থেকে যদি গ্রাজুয়ালি নিচের দিকে নামতে থাকি অর্থাৎ ভূমির দিকে নামতে থাকি তাহলে জীবের সংখ্যা গ্রাজুয়ালি বাড়তে থাকবে। এই খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কিন্তু খুব জটিল প্রকৃতির হয়। নেচার দিয়েও একটা পয়েন্টস হতে পারে। নেচার অফ ফুড চেন, খাদ্য শৃঙ্খলের গঠন প্রণালী বেশ জটিল। সেখানে উৎপাদক থাকবেই, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এমন কোনো ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদক থাকতে পারে। গঠন প্রকৃতি বড্ড জটিল, এটাও একটা বৈশিষ্ট্যের মধ্যে আনা হয়। আর এই খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ দিয়েও একটা কথা হতে পারে। শক্তি প্রবাহ কিন্তু একমুখী হবে। এই যে উৎপাদক থেকে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক থেকে যদি থাকে সর্বোচ্চ শ্রেণীর খাদক, এইভাবে সঞ্চালিত হবে। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য বা গুরুত্ব ক্যারেক্টারিস্টিক্স বা খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কি, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব টাইপস অফ খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের করকম ও কি কি? টাইপস অফ খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। আমি প্রথমেই বলে লিখেছিলাম প্রকারভেদ। খাদ্য শৃঙ্খলকে নর্মালি তিনটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল, গ্রেজিং খাদ্য শৃঙ্খল। আরেকটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল। আরেকটাকে বলা হয় ডেট্রিটাস বা ডিট্রাইটাস, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলকে অন্য কথায় বলা হয় কর্কর খাদ্য শৃঙ্খল। আর গ্রেজিংটাকে অন্য কথায় বলা হয় তৃণভূমির খাদ্য শৃঙ্খল, কর্কর খাদ্য শৃঙ্খল। এক নম্বর গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা অন্য কথায় গ্রাসল্যান্ডও বলা হয়, গ্রাসল্যান্ড বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। এই ধরনের গ্রেজিং খাদ্য শৃঙ্খলের কিন্তু শুরুটা হবে সবসময় উৎপাদক দিয়ে শুরু হবে, সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হবে। যেমন দেখো একটু আগে আমি লিখলাম কি ঘাস, ফড়িং, কেমন ফড়িং? ঘাস ফড়িং। তার থেকে ব্যাঙ, তার থেকে সাপ, তার থেকে বাজপাখি অথবা ময়ূর হতে পারে। তাহলে এর শুরুতে কে ছিল? উৎপাদক ছিল। সেই হিসাবে এখানে উৎপাদককে গ্রাসল্যান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে, তৃণভূমির সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এই নয় যে শুধু ঘাস হবে, ঘাস ছাড়াও কিন্তু অন্য উদ্ভিদও হতে পারে। যে হাতি তো তোমার বিভিন্ন গাছের পাতা লতা গুলো খাচ্ছে, ফল খাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু গ্রেজিং খাদ্য শৃঙ্খলের মধ্যে কিন্তু হাতি পড়ে যাচ্ছে। তৃণ অর্থাৎ গাছ, এখানে গাছপালা, এখানে তৃণ মানে শুধু ঘাস নয়। গ্রাসল্যান্ড কথাটা আমরা বলে থাকি, কিন্তু গ্রেজিং খাদ্য শৃঙ্খল, চারণভূমির খাদ্য শৃঙ্খল। তা এই চারণভূমির খাদ্য শৃঙ্খলের শুরুতে থাকবে উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, গৌণ খাদক, কোনো ক্ষেত্রে প্রগৌণ খাদক, কোনো ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদ্য শৃঙ্খল, সর্বোচ্চ শ্রেণীর খাদক থাকবে এখানে। এই খাদ্য শৃঙ্খল কিন্তু বনভূমিতেও আমরা দেখতে পাবো, তৃণভূমিতেও দেখতে পাবো। মানুষের ফরেস্ট ইকোসিস্টেম বা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। আবার কিন্তু আমরা অ্যাকোয়াটিকের মধ্যে ঢুকে গেলেও কিন্তু পাবো, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে ছোট ছোট জুপ্ল্যাঙ্কটন, তার থেকে একটু ছোট ছোট মাছ, তার থেকে একটু বড় বড় মাছ, তারপরে মাছরাঙা। এই যে শুরুতে কিন্তু উৎপাদক বা প্রডিউসার থাকবে। পরজীবীর খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খল
পরজীবীদের দেহেদের শেষ হবে, মানে এরা আর শুরুটা হবে পরজীবী দিয়ে। পরজীবীর খাদ্য শৃঙ্খলে কিন্তু প্রথমেই থাকবে পরজীবীরা, একদম প্রথমে থাকবে কিন্তু পরজীবীরা, তারপরে তোমার এটা শেষ হবে কিন্তু মানে একটু আমি এখানে গুলিয়ে ফেলেছি। পরজীবীর খাদ্য শৃঙ্খলে কিন্তু শুরু হবে উৎপাদক দিয়ে, কিন্তু শেষ হবে পরজীবী দিয়ে, শেষ হবে পরজীবী দিয়ে। আমরা যদি একটুখানি ভেবে দেখি, দেখো একেবারে শেষের দিকে তোমার সবুজ উদ্ভিদ রয়েছে, সেই সবুজ শুরুতে সবুজ উদ্ভিদ রয়েছে, সবুজ উদ্ভিদ গুলোকে খাচ্ছে মনে করা যাক গরু, সেই গরুর পেটের মধ্যে রয়েছে কৃমি। তাহলে এখানে শুরুটা উৎপাদক দিয়ে হবে, কিন্তু শেষ হবে পরজীবী প্রাণী দিয়ে, পরজীবী প্রাণী দিয়ে। একটু মাথায় রেখে দাও যে আমি একটু প্রথম ধাপে গুলিয়ে ফেলেছি, একটু ওভারটেক করে বেরিয়ে গেছি। যে উৎপাদক মনে করা যাক সেটা ঘাস, তাকে খাচ্ছে খাদক, মনে করা যাক তার হচ্ছে গরু, গরু, তারপরে কৃমি, কৃমি, এই গরুর পেটে কৃমি আছে, গরুর দেহে কৃমি আছে। এই যে তাহলে কৃমি কি পরজীবী প্রাণী, শুরু হলো উৎপাদক দিয়ে কিন্তু শেষ হলো কৃমি বা পরজীবী প্রাণী দিয়ে। পরজীবী কাদের বলে তো তোমরা ভালো মতো জানো, যে পোষকের দেহে বসবাস করবে, তার থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে বেঁচে থাকবে। তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খল যদি একটু খেয়াল করো, তাহলে দেখো উৎপাদকের সংখ্যা কিন্তু খুব বেশি, খাদকের সংখ্যা তুলনামূলকভাবে কম। আবার কিন্তু দেখো এখানে কৃমি রয়েছে, অর্থাৎ কৃমির সংখ্যা কিন্তু অতি নগণ্য। এই ধরনের খাদ্য শৃঙ্খলকে নিয়ে যদি আমরা খাদ্য পিরামিড তৈরি করি, তাহলে ইনভার্টেড বা উল্টানো হবে, ইনভার্টেড বা উল্টানো হবে। পরজীবীর খাদ্য শৃঙ্খলকে নিয়ে যদি আমরা খাদ্য পিরামিড তৈরি করি, তাহলে কিন্তু ইনভার্টেড বা উল্টানো প্রকৃতির পিরামিড তৈরি হবে। নিয়মে বলছে একদম ভূমিতে থাকবে মানে তোমার বেশি সংখ্যক জীব, তারপর আস্তে আস্তে কমতে থাকবে এবং জীবের আকার আয়তনে বাড়তে থাকবে। তুলনামূলকভাবে দেখো কৃমি কিন্তু আকার আয়তনের সংখ্যা মানে সংখ্যা প্রথমত কম এবং আকার আয়তনে এদের এরা আবার খুব ছোট হবে, আবার খুব ছোট হবে। এই পরজীবীর খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং তাদের উদাহরণ হবে, এরা একটা মানে উৎপাদক দিয়ে শুরু হলেও মাঝপথে কিন্তু বড় টাইপের প্রাণী থাকতে পারে, শেষের দিকে ক্ষুদ্রতম প্রাণী দিয়ে শেষ হতে পারে এবং তাদের সংখ্যা কিন্তু কম্পারেটিভলি খুব নগণ্য। এটা একটু মাথায় রেখে দেবে। পরজীবীর খাদ্য শৃঙ্খল, পরজীবীর খাদ্য শৃঙ্খল নিয়ে নর্মালি কোনো প্রশ্ন আমি আসতে দেখি না, তবে এমন একটা প্রশ্ন দেয় মানে কোন ধরনের খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে খাদ্য পিরামিড গুলো ইনভার্টেড বা উল্টানো প্রকৃতির হবে, পরজীবীর ক্ষেত্রে হবে। পরজীবীর খাদ্য শৃঙ্খলে এমন একটা এমসিকিউ আমি কখনো কখনো আসতে দেখেছি কোশ্চেন ব্যাংকের মধ্যে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট চলে যাব কর্কর খাদ্য শৃঙ্খল বা ডিট্রাইটাস খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল শুরু হবে কিন্তু মৃতজীবী জীব দিয়ে, মৃতজীবী জীব দিয়ে, বিশেষ করে মৃতজীবী উদ্ভিদ মানে মৃতজীবী জীব দিয়ে শুরু হবে এবং শেষ হবে কিন্তু শেষ হবে একটু বড় টাইপের প্রাণী দিয়ে শেষ হবে, বড় টাইপের প্রাণী দিয়ে শেষ হবে। যেমন আমরা যদি একটা ম্যানগ্রোভ ফরেস্টে চলে যাই, ম্যানগ্রোভ ফরেস্টে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখবো গাছের পাতালতাগুলো ওই নোনা জলের মধ্যে পড়লো, সেই ম্যানগ্রোভ উদ্ভিদের পাতালতাগুলো সেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পচে গেল। এই ব্যাকটেরিয়া কিন্তু মৃতজীবী ব্যাকটেরিয়া আর পচনশীল জৈব বস্তু,
তৈরি হচ্ছে, পচনশীল জৈব বস্তু রয়েছে, কিন্তু ওই উদ্ভিদ দেহাংশের মধ্যে ফল হতে পারে, পাতা হতে পারে, ফুল হতে পারে, এই অংশ হতে পারে। এবার এই যে ব্যাকটেরিয়া দিয়ে যে অংশটা তৈরি হলো তাকে আমরা বলছি পচনশীল জৈব বস্তু। সেগুলো খাচ্ছে যারা, তাদেরকে বলা হয় ডেট্রিটাস কনজিউমার। ডেট্রিটাস, পচনশীল জৈব বস্তুগুলোকে আমরা ডেট্রিটাস বলছি, তাদেরকে যারা খাচ্ছে তাদেরকে বলছি ডেট্রিটাস কনজিউমার। এখানে পতঙ্গের লার্ভা অথবা নিমাটোডস জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু ওই ডেট্রিটাস গুলো, অর্থাৎ পচনশীল জৈব বস্তু যেটা জীবাণু দ্বারা ভেঙে বা পচে গিয়ে তৈরি হলো ব্যাকটেরিয়া দিয়ে, সেগুলোকে ভক্ষণ করছে। এদেরকে ডেট্রিটাস কনজিউমার বলা হচ্ছে। এই ডেট্রিটাস কনজিউমার গুলো কিন্তু জলের মধ্যে রয়েছে, পতঙ্গদের লার্ভা হতে পারে, নিমাটোডস হতে পারে বিভিন্ন রকমের। তাদেরকে ছোট ছোট মাছেরা খাচ্ছে, সেই ছোট ছোট মাছগুলোকে বড় বড় মাছেরা খাচ্ছে। তাহলে কি হলো যে এখানে পচনশীল জৈব বস্তু দিয়ে কিন্তু শুরু হচ্ছে, সেখানে মৃতজীবীরা অংশ নিচ্ছে, আর শেষ হচ্ছে একটু বড় টাইপের মাংসাশী প্রাণী, নর্মালি জলাশয়ের বাস্তুতন্ত্রে। আমরা এটা বেশি দেখতে পাই মেরিন ইকোসিস্টেমে, ম্যানগ্রোভ ইকোসিস্টেমের মধ্যে কিন্তু এই ধরনের খাদ্য শৃঙ্খল বেশি দেখা যায়। করকর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে তার এক্সাম্পল দাও, এটা পরীক্ষায় আসে। এরপরে এখানে আমি লিখেছিলাম যে খাদ্য স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে। ট্রফিক লেভেল, এই যে খাদ্য শৃঙ্খলের যে জীবগুলো রয়েছে, একটা খাদ্য শৃঙ্খলে যে জীবগুলো অংশ নিচ্ছে, সেই জীবরা কিন্তু খাদ্য শৃঙ্খলের একটা নির্দিষ্ট জায়গা দখল করে। এই নির্দিষ্ট যে জায়গা দখল করছে তাদেরকে কিন্তু ট্রফিক লেভেল বা খাদ্য স্তর বা পুষ্টি স্তর বলা হচ্ছে। যেমন উৎপাদক, সে কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু থাকছে। এই উৎপাদক যে অঞ্চলটা খাদ্য শৃঙ্খলের দখল করে রয়েছে সেটা কিন্তু ট্রফিক লেভেল। লেভেল মানে কোনো স্তর। আবার প্রাথমিক খাদক একটা ট্রফিক লেভেল, আর গৌণ খাদক একটা ট্রফিক লেভেল, প্রগৌণ খাদক একটা ট্রফিক লেভেল। এই খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরের সংখ্যা কিন্তু মিনিমাম 3, ম্যাক্সিমাম 5 হতে পারে। আমি একটু আগে এক জায়গায় আলোচনা করেছি। হোয়াট ইজ ট্রফিক লেভেল পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব খাদ্য জালক বা ফুড ওয়েব। হোয়াট ইজ ফুড ওয়েব বা খাদ্য জালক। খাদ্য জালক ফুড ওয়েব, ফুড ওয়েব বা খাদ্য জালক, খাদ্য জালক। অন্য কথায় আবার খাদ্য প্রবাহও বলা হয় এটাকে, কিন্তু আবার বা খাদ্য প্রবাহ ও কিন্তু বলা হয়। প্রবাহ, খাদ্য প্রবাহ, ফুড ওয়েব বা খাদ্য প্রবাহ। এই খাদ্য শৃঙ্খলের মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের যে আন্তঃসম্পর্ক, অনেকগুলো খাদ্য শৃঙ্খলের যে আন্তঃসম্পর্ক তাকে কিন্তু আমরা ফুড ওয়েব বা খাদ্য জালক বলে থাকি। অনেকগুলো মানে কোন একটা বাস্তুতন্ত্রে যে জীব সম্প্রদায়গুলো থাকে তাদের মধ্যে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল তৈরি হতে দেখি। এই খাদ্য শৃঙ্খলগুলোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়ে গেছে। এই আন্তঃসম্পর্ককেই কিন্তু বলা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জালক। অর্থাৎ অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জালক তৈরি হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাতে বুঝতে পারবে। দেখো, একদম এখানে রয়েছে ঘাস, এখানে রয়েছে বাজ পাখি। বাজ পাখি, এই যে ঘাস, একে খাচ্ছে হরিণ, ব্যাং, তারপরে সাপ, তাকে দেখো খাচ্ছে বাজ পাখি। তাহলে এটা একটা খাদ্য শৃঙ্খল তৈরি হলো। আবার এমন ভাবেও আমরা যেতে পারি যে ঘাস,
কাকে খাচ্ছে? ফড়িং। ফড়িংকে খাচ্ছে মনে করো গিরগিটি। গিরগিটি, গিরগিটিকে খাচ্ছে বাজ পাখি। গিরগিটিকে খাচ্ছে বাজ পাখি। আবার আমরা এমন ভাবে একটা যেতে পারি, ঘাস, তাকে খাচ্ছে খরগোশ। ঘাস, একে আমরা একটু ঘুরিয়েই দিই, দিতে পারি, খরগোশ দিতে পারি, কোনো অসুবিধা, গিনিপিগও দিতে পারি, আমরা ইঁদুর দিতে পারি, ইঁদুর। তাকে খাচ্ছে সাপ, সেই সাপকে খাচ্ছে আবার বাজ পাখি, সেই সাপকে খাচ্ছে আবার বাজ পাখি। তাহলে দেখো, এই ঘাস আর এই বাজ পাখিকে কেন্দ্র করে তিনটি খাদ্য শৃঙ্খল গড়ে উঠছে, এবং এটা তিনটে খাদ্য শৃঙ্খল দেখো, শুরুতে রয়েছে ঘাস আর শেষে রয়েছে কিন্তু বাজ পাখি। এই যে এই ঘাসের সঙ্গে বাজ পাখি তথা অন্যান্য বাজ পাখির সাথে কিন্তু এই সমস্ত প্রাণীগুলোর একটা সম্পর্ক রয়ে গেছে। গিরগিটি মারা পড়বে যদি ফড়িং না থাকে, আবার যদি গিরগিটি না থাকে বাজ পাখি খাদ্যের অভাবে মারা যাবে, আবার ফড়িং ঘাস না পেলে কিন্তু খাবার পাবে না, সে মারা যাবে। আবার এই সিরিজটা দেখো, ঘাস গুলোকে ফড়িং খাচ্ছে, ফড়িং গুলোকে ব্যাঙেরা খেয়ে বেঁচে থাকছে, ব্যাঙ গুলোকে সাপেরা খেয়ে বেঁচে থাকছে, সাপকে খেয়ে আবার বাজ পাখি বেঁচে থাকছে। আবার যদি এইদিকে চলে যায়, এখানে কিন্তু খরগোশ লিখতে পারি বা গিনিপিগও লিখতে পারি, কেননা সাপ কিন্তু অনেক সাপ আছে, গিনিপিগের বাচ্চা অথবা খরগোশের বাচ্চাগুলো অথবা ইঁদুর গুলোকে ধরে ধরে খায়। আমি এখানে ইঁদুর লিখেছি, এখানে খরগোশ লিখতে পারতাম বা গিনিপিগও লিখতে পারতাম। সেই ইঁদুরগুলোকে সাপ খাচ্ছে, সাপগুলোকে আবার বাজ পাখি খাচ্ছে। তাহলে এই যে তিনটে খাদ্য শৃঙ্খলের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে, এই আন্তঃসম্পর্ককেই কিন্তু আমরা বলছি ফুড ওয়েব বা খাদ্য জালক। তাহলে খাদ্য জালক কাকে বলে? খাদ্য জালক এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে একটা রিলেশন আছে, সেটা তোমাদের পড়তে হবে, এবং খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকের মধ্যে পার্থক্য করতে হবে। খাদ্য শৃঙ্খল হলো খাদ্য খাদকের আন্তঃসম্পর্ক, মানে খাদ্য খাদকের সম্পর্ক, আর অনেকগুলো খাদ্য শৃঙ্খলের আন্তঃসম্পর্ক হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের গঠন প্রণালী যদিও জটিল, তথাপি খাদ্য জালকের গঠন প্রণালী কিন্তু আরো খাদ্য শৃঙ্খল থেকে জটিল। খাদ্য শৃঙ্খলে জীবের সংখ্যা কম্পারেটিভলি কম, খাদ্য জালকে কিন্তু জীবের সংখ্যা অনেক বেশি। একটু খেয়াল করে দেখো, ফড়িং এসে গেছে, গিরগিটি এসে গেছে, এখানে ব্যাঙ এসছে, এখানে সাপ এসছে, এখানে আবার ইঁদুর এসে গেছে, কিন্তু বাজ পাখি আর পাখি তো রয়েছে। খাদ্য শৃঙ্খলের জীবের সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু খাদ্য জালকে যে অংশগ্রহণকারী জীবের সংখ্যা বা খাদ্য জালকের সাথে যুক্ত জীবের সংখ্যা অনেক বেশি। যে অংশগুলো আমি আজকে আলোচনা করলাম, তোমরা সেগুলো ভালো করে টেক্সট বই দেখে দেখে পড়ো, খাতাতে প্রশ্নগুলো লিখে নেবে, এবং আমার আলোচ্য অংশগুলো ছোট ছোট আকারে লিখে নিয়ে এবার তোমাদের বই দেখে দেখে পড়বে। নেক্সট দিন আমি এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ নিয়ে আলোচনা করব। তোমরা শুনেছ লিন্ডেম্যানের 10% ল বা 10% সূত্র। এই যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ নেক্সট ক্লাসে অর্থাৎ পার্ট 3-তে আমি আলোচনা করব। পার্ট 2 আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।